যে কাজগুলো আমার বহু বছর আগে করা উচিত ছিল, কিন্তু আপনার ম্যানিপুলেশনে আমি সেগুলো করতে পারিনি। সেগুলো বিগত 24 ঘন্টার মধ্যেই সম্পন্ন করে ফেলেছি আমি। শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনার রহস্য জানার জন্য ওই ঘটনাগুলোর সাথে রিলেটেড সবকিছু নিয়ে সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছি আমি। ইটালি টু বাংলাদেশ কোনোটাও ছাড় দেয়নি, আর যার ফলাফল এখন আমার হাতে। এরিসের হিংস্র সত্তার মধ্যে হঠাৎ করে একটা কাতরতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। রক্তিম চোখ জোড়ার মধ্যে ঈষৎ অশ্রুকণার জমা হলো। যন্ত্রণার হিংস্রতার মধ্যে সামঞ্জস্য রেখেই এরিস ভেজা কণ্ঠে বলতে লাগলো, এমনটা আমার সাথে কেন করলেন মিস্টার খান? নিজের ঔরসজাত সন্তান বলেও কি এতটুকু করুণা আমার উপর করা যেত না? আমাকে নিজের স্বার্থের কথা বলতেন, আমি হাসতে হাসতে আমার জান আপনাকে কোরবান করে দিতাম। কিন্তু আমার ভালোবাসা, সে কি পাপ করেছিল? কেন তার সাথে এমন জঘন্য অন্যায় করেছিলেন? কেন আমার হৃদয়ে তার বিরুদ্ধে তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা জাগিয়ে দিয়েছিলেন? কেন আমার হাতে দিনের পর দিন তাকে অত্যাচারিত করেছিলেন? জানেন, ও এখন আমাকে আর চিনতে পারে না, কারণ ওর আর আমার অতীতের ব্যাপারে কোনো কিছু হয়েছে আর ওর মনে নেই। এমনটা আমাদের সাথে কেন করলেন? জবাব দিন মিস্টার খান। এরিসের চিৎকারে প্রকম্পিত হলো গোটা চার দেয়াল। তার কথাগুলো প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসতে লাগলো। নাহিয়ান খান হঠাৎ করে গা দুলিয়ে হাসতে শুরু করলেন। তার সেই হাসি একসময় ভয়ঙ্কর পৈশাসিক অট্টহাসিতে রূপ নিল। এরিস অবাক চোখে তাকিয়ে দেখল তাকে। নাহিয়ান খান তাচ্ছিল্যের সাথে এরিসের হাত দুটো নিজের গলা থেকে ছাড়িয়ে নিলেন। তারপর এরিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তার দুই গাল শক্ত করে চেপে ধরে কঠোর কণ্ঠে বলতে লাগলেন, কারণ আমি তোমায় কঠোর আর মনুষ্যত্বহীন মানবে পরিণত করতে চেয়েছিলাম। অথচ ওই 2 দিনের মেয়ের জন্য তোমার হৃদয় ধীরে ধীরে নরম সত্তায় প্রবেশ করেছিল। ওই সামান্য মেয়েই তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিত। সেটা আমি কি করে হতে দিতাম বলো? তোমায় নিয়ে আমার এত বছরের সাজানো প্ল্যান কি করে ধ্বংস করে দিতাম? তাই ওকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। তাই আমি এখনও বলবো, যা করেছি বেশ করেছি। শুধু তাই নয়, যতবার এমন সুযোগ পাবো ততবারই করব। এরিস নাহিয়ান খানের গলা আবারও শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। নাহিয়ান খানের ঠোঁটের কোণে তখনও পৈশাসিক হাসির ছোঁয়া লেগে রয়েছে। এরিস প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে। তার সমস্ত মুখমণ্ডল ভয়ানক রক্তিম বর্ণ ধারণ করেছে। সমস্ত শরীরের শিরা উপশিরাগুলো প্রবলভাবে ফুলে ফেপে উঠে নীলচে বর্ণ ধারণ করেছে। ধমনী জুড়ে উষ্ণ রক্তস্রোত তীব্র বেগে ছুটে চলেছে। এরিস তীব্র ক্রোধ নিয়ে বলতে লাগলো, আমি আপনাকে শেষ করে দেব মিস্টার খান। আপনি ভাবতেও পারছেন না কতটা ভয়ানক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে। নাহিয়ান খান এরিসের কানের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলতে লাগলেন, আমার কথা না ভেবে আগে নিজের বইয়ের কথা চিন্তা করো। সে যে তোমার খাঁচা ভেঙে মুক্ত হয়ে গেছে, সেই খবর কি রাখো? এরিস আচমকা হতবিহ্বল নয়নে নাহিয়ান খানের দিকে তাকালো। নাহিয়ান খান আরেক দফা শয়তানি হাসি হেসে বললেন, আমার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে এতটাই ব্যস্ত হয়ে গেলে যে নিজের বইয়ের দিকে নজর রাখতে ভুলে গেলে। উফ সরি, বদ্ধ প্যালেসে হাজার হাজার গার্ড দিয়ে তার ওপর নজর তো রেখেছিল ঠিকই, কিন্তু আমার বুদ্ধির কাছে তুমি এবং তারা সবাই হেরে গেল, আফসোস। বলেই নাহিয়ান খান বিদ্রুপাত্মক হেসে জিহ্বা দিয়ে চুক চুক শব্দ করতে লাগলেন। এরিস নাহিয়ান খানের গলা আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি করেছেন আপনার সাথে? নাহিয়ান খান চোখ মুখ শক্ত করে বললেন, বলবো না। এরিসের ঠোঁটে আবারও সেই ভয়ানক পৈশাসিক হাসি ফুটে উঠল। হিম শীতল কণ্ঠে সে বলতে লাগলো, আমার সাম্রাজ্যে থাকা অবস্থায় আমার কুইনের কোনোরূপ ক্ষতি হতে পারে না। অন্তত সেটুকু বিশ্বাস আমার নিজের উপর আছে।
সে তার কথা চিন্তা করার জন্য আমি আছি, কিন্তু আপনার কথা চিন্তা করার জন্য কে আছে মিস্টার খান? মানে? নাহিয়ান খান অবাক চোখে এরিসের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। এরিস নাহিয়ান খানের প্রশ্নের প্রত্যুত্তর না করে ফোন বের করে একটা সিগন্যাল পাঠাতেই কিছুক্ষণের মধ্যে দরজা ঠেলে ফারহান সহ আরও কয়েকজন গার্ড প্রবেশ করলো। নাহিয়ান খান ভয়ার্ত চোখে তাদেরকে এক পলক দেখলেন। এরিস নাহিয়ান খানের দিকে এক পলক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তারপর ফারহানের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি না আসার পর্যন্ত আমার একমাত্র শয়তান বাবার ভালো মতো খাতিরদারি করবে তোমরা। দেখবে তার যত্নার্থের যেন কোনো ত্রুটি না হয়। আফটার অল স্পেশাল পার্সনের জন্য স্পেশাল টেক কেয়ারের ব্যবস্থা তো রাখতেই হবে। কথাগুলো বলে শয়তানি বাঁকা হাসলো এরিস। ফারহান সহ বাকি গার্ডরাও শয়তানি বাঁকা হাসলো। নাহিয়ান খান ভয়ে কয়েকটা শুষ্ক ডোক গিললেন। তিনি বুঝতে পারছেন সামনে তার জন্য মোটেও ভালো কিছু অপেক্ষা করছে না। তাই তিনি শুকনো কণ্ঠে কোনো রকমভাবে বললেন, মানে কি করতে চাইছো তোমরা আমার সাথে? আমার দেহরক্ষীরা কিন্তু তোমাদেরকে ছাড়বে না। ফারহান এবং আরও 3টে গার্ড নাহিয়ান খানকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে রইল। এতক্ষণ যাবৎ তারা নাহিয়ান খানের শাস্তির জন্য বিভিন্ন ধরনের উপকরণ এবং ব্যবস্থা তৈরি করছিল, যা দীর্ঘদিন যাবৎ তাকে দেওয়া হবে। এরিস নাহিয়ান খানের কাছাকাছি এসে সূক্ষ্ম বাঁকা হাসি হেসে চাপা শীতল কণ্ঠে বলতে লাগলো, আপনার দেহরক্ষীরা এখন সব আমার নিয়ন্ত্রণে মিস্টার খান। আফটার অল ইতালির এই বিশাল মাফিয়া সাম্রাজ্যের বর্তমান সম্রাট আমি। এমন কথা মানতে সকলে বাধ্য। আপনার কারণে আমার সে থেকে বন্দিনী বানিয়ে এতদিন যাবৎ যে শাস্তিগুলো দিয়েছে, আপনার কৃতকর্মের জন্য তার থেকে কয়েকগুণ কঠিন আর যন্ত্রণাদায়ক শাস্তি আপনাকে দেওয়ার ব্যবস্থা করেছি আমি। প্লিজ এনজয় দ্যাম। নাহিয়ান খান গর্জন করতে করতে বলতে লাগলেন, আমার সাথে পাঙ্গা নিয়ে একদম ঠিক করনি তুমি এরিস। ভুলে যাও না আমি তোমার বাপ। এর ফল কিন্তু একদম ভালো হবে না। এরিস তার কোনো কথা না শুনে গটগট পায়ে দ্রুত পদে বাইরে বেরিয়ে গেল। আর এদিকে ফারহানরা নাহিয়ান খানকে নিয়ে চলল তার জন্য বরাদ্দকৃত শাস্তি দেওয়াতে। হাইওয়েতে প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছে এরিস। প্রচণ্ড রাগান্বিত এবং উত্তেজিত দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ আগে এয়ারলাইন্সে করে ক্যালাব্রিয়া থেকে মিলানে এসে পৌঁছেছে সে। এয়ারপোর্ট থেকে নেমে ক্রমাগত কার ড্রাইভ করে নিজের প্যালেসের উদ্দেশ্যে ছুটে চলেছে সে। এদিকে একের পর এক টানা জার্নিতে প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে তার শরীর, অথচ সেদিকে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চিন্তাধারা এই মুহূর্তে শ্বেতাকে ঘিরে। অবশ্য শ্বেতাকে নিয়ে ভাবার যথেষ্ট কারণও রয়েছে, কারণ বিগত 16 ঘন্টা যাবৎ শ্বেতা অ্যাড্রিয়ানো প্যালেস থেকে লাপাত্তা রয়েছে। শুধু শ্বেতা নয়, তার পুরো পরিবার এবং শায়ানরা ইটালি থেকে সম্পূর্ণ গায়েব হয়ে গিয়েছে। এমনকি ইহানেরও কোনো খোঁজ খবর নেই। তারা কোথায় গিয়েছে সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই। এরিস নাহিয়ান খানের ব্যাপারগুলো নিয়ে গত একদিন এতটাই ব্যস্ত ছিল যে প্রত্যক্ষভাবে নিজের প্যালেসের দিকে খেয়াল রাখতে পারেনি। ফারহানও তার সাথে ছিল, তাই এরিস সম্পূর্ণ গার্ডদের ভরসায় ছেড়ে দিয়েছিল প্যালেস। তবে গার্ডদের এই বেখেয়ালির জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরিস কার ড্রাইভিং করতে করতে মনে মনে ভাবতে থাকে, তোমার প্রতি হওয়ার সমস্ত অন্যায়ের প্রতিশোধ আমি নেব এরিকশন। না জেনে না বুঝে তোমার প্রতি যে অন্যায়গুলো করেছে সেটার শাস্তিও আমি নিজেকে দেব। কিন্তু তোমাকে নিজের থেকে দূর করা কিংবা দূরে যেতে দেওয়া কোনোটাই আমার পক্ষে কখনো সম্ভব নয়। তোমাকে আজীবন আমার কাছেই থাকতে হবে। আমার বক্ষ পিঞ্জরে তোমায় আবদ্ধ করে রাখবো আমি। আমার কঠিন ভালোবাসা তোমাকে সহ্য করে যেতে হবে আজীবন।
যদি স্বেচ্ছায় তুমি আমার থেকে পালাতে চাও, গড প্রমিস, এর জন্য চরম মূল্য দিতে হবে তোমায়। তোমার এই অপরাধ আমি কখনো ক্ষমা করব না। তোমাকে যে কোনো মূল্যে আমার কাছে ফিরে আসতে হবে মাই ইরেকশন। নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোতে ট্রাফিক পুলিশ এরিসের গাড়ি ধাওয়া করে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারে না। এরিস এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে বাতাসের গতিতে একটানা কার ড্রাইভ করে যাচ্ছে। হঠাৎ বিপরীত পাশ থেকে একটি গাড়ি এসে প্রচণ্ডভাবে এরিসের গাড়িকে আঘাত করে। মুহূর্তে এরিসের গাড়িটি ছিটকে হাইওয়ের এক পাশে পড়ে যায়, আর ধাক্কা দেওয়া গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে ছুটে চলে যায়। এরিসের গাড়িকে ধাক্কা দেওয়া যে ইচ্ছাকৃত ছিল সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। পুলিশের দুটি গাড়ি সেখান দিয়ে যাওয়ায় একটি গাড়ি সেই গাড়িটিকে ধাওয়া করে এবং অপর গাড়িটি থেকে দুজন পুলিশ নেমে এসে দ্রুত এরিসের গাড়ির কাছে গিয়ে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে। এরিসের নিঃশ্বাস তখন তীব্রভাবে ওঠানামা করছে। তার স্মৃতির মাঝে আবারও এক ঝলক দেখা গেল 6 বছর আগের সে তার সাথে তার বিয়ে হওয়ার রাতে ভিডিও কলে দেখা সে তার বধূ বেশে সাজের সে অপরূপ দৃশ্য, তার অ্যাক্সিডেন্টের ভয়াবহ দৃশ্য। চেতনা হারানোর আগ পর্যন্ত এরিস বিড়বিড় করে বলতে লাগলো, আমি মরতে চাই না শ্বেতা, তোমাকে ছাড়া মৃত্যু যে আমার কাম্য নয়। মরলে তোমাকে নিয়ে মরবো, আর যদি বেঁচে ফিরি তবে তোমার আমার করে ছাড়বো মাই ইরেকশন। তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো রাত? কদিন ধরে তুমি আমার ফোন পিক করো না, মেসেজ সেন্ড করছো না, কি হয়েছে? ক্লিয়ারলি খুলে বলবে আমায়। তোমার এই আচরণ অর্থ আমি আসলে খুঁজে পাচ্ছি না। রাদের সামনে এসে বেশ অস্থির ভঙ্গিতে কথাগুলো বলল ঈশা, অথচ রাত এই মুহূর্তে নির্বিকার। তার চোখ মুখ বেশ শক্ত। সে ঈশার কথাগুলোর প্রত্যুত্তর না করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ঈশা তার হাত ধরে আবার তার সামনে দাঁড় করিয়ে দেয়। ঈশা এবার বেশ রেগে মেগে বলল, তোমার সমস্যাটা আসলে কি বলবে প্লিজ? রাত এক ঝটকায় ঈশার হাত ছাড়িয়ে বেশ উত্তেজিত ভঙ্গিতে বলল। ঈশা কাঁদো কাঁদো মুখে বলল, রাত এভাবে বলো না প্লিজ, আসলে কানটা খুলে বলো। আমি জানি তুমি কান ছেড়ে এমনটা করছো না। রাত শক্ত মুখে জবাব দিল, শুনবে আসল সত্যি কথা? তাহলে শোনো, তোমার বাবা আমায় তার অফিস থেকে অপমান করে বের করে দিয়েছেন। আমি নাকি তার মেয়ে, অর্থাৎ তোমার সাথে আড়ালে আবডালে রং তামাশা করে বেড়াচ্ছি। তার দেওয়া সেই মিথ্যে অপবাদ থেকে বাঁচতে আমি নিজেই রিজাইন দিয়ে চলে এসেছি। এবার শুনেছো সব সত্যি? হ্যাপি? প্লিজ লিভ নাও, আই কান্ট টলারেট ইউ। বলে এক হাতে মাথা চেপে ধরল রাত। ঈশার চোখ ছল ছল করে উঠল। সে অসহায় দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু রাত সেদিকে পাত্তা দিচ্ছে না। এক সময় ঈশা চোখের পানি মুছে রাতের হাত ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। রাত বারবার তার হাত ছাড়াতে নিলে সে পিছনে ফিরে শক্ত কণ্ঠে জবাব দিল, আজকে তোমার সব অপমানের জবাব দিয়ে দেবো রাত। কেউ অপমান করলে তাকে ছেড়ে দিতে নেই, মুখের ওপর যোগ্য জবাব দিতে হয়। তুমি রাতকে অপমান কেন করছো বাবা? রাতকে সাথে নিয়ে শাহরিয়ার আনাম চৌধুরীর কেবিনে এসে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল ঈশা। রাত শক্ত মুখে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। শাহরিয়ার আনাম চৌধুরী তাদের দুজনকে এক পলক দেখে ঈশার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, সেই কৈফিয়ত কি আমায় তোমার দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ তুমি একজন মানুষকে অন্যায়ভাবে অপমান করে বের করে দিতে পারো না। তুমি নিজের লিমিট ক্রস করেছো ঈশা। আমি একদমই সেটা করছি না। তুমি সেদিন রাতকে অপমান করে বের করে দিয়েছিলে। আজকে আমি তোমার সামনে বলছি, একদিন রাত তোমার সমতুল্য কোনো সমান্তন্য কোম্পানির বিজনেসম্যান হবে, আর তোমার কথা দিতে হবে না। সেদিন তুমি নিজে ওর কাছে ক্ষমা স্বীকার করবে। তুমি আমার জন্য যোগ্য পাত্র চেয়েছিলে না,
ও হবে আমার সেই যোগ্য পাত্র। মাত্র 5টা বছর সময় দাও ওকে। এর মধ্যে ও নিজেকে প্রমাণ করতে পারবে, তুমি নিজেকে আমাকে ওর হাতে তুলে দেবে। শাহরিয়ার আনাম চৌধুরী এগিয়ে এসে ঈশার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। ঈশা ও রাত দুজনেই হতবাক হয়ে তার দিকে তাকালো। ঈশা তার বাবার দিকে তাকিয়ে রয়েছে এবং রাত আহত মুখে ঈশার মুখপানে তাকিয়ে রয়েছে। শাহরিয়ার আনাম চৌধুরী রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন, অনেক বেশি বেয়াদবি হয়ে গেছে। তুমি যা মুখে মুখে আসছে তাই বলছো, বাস্তবতার জ্ঞান আছে তোমার? রাত এবার শক্ত কণ্ঠে বলল, ঈশা যা বলেছে একদম ঠিক বলেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ওর সাপোর্টে ছিলাম না, কিন্তু এখন আমার ফুল সাপোর্ট ওর উপর রয়েছে। ও যা বলেছে অক্ষরে অক্ষরে সেগুলোই পালন করা হবে। আর আপনি যদি ওকে কোনো রকম জোর করেন তাহলে সেটার পরিণতি কিন্তু একদমই ভালো হবে না। কথাগুলো বলে রাত ঈশার দিকে কোমল দৃষ্টিতে তাকালো। তার গালে আলতো হাত বুলিয়ে মুলায়েম কণ্ঠে বলল, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো ঈশা। তার জন্য যত পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হোক না কেন, তোমাকে আমি তোমার বাবার কাছ থেকে ঠিকই জিতে নিব। অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মাঝে উদ্ভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছে এক তরুণী। তার পেছনে পড়ে আছে হিংস্র জন্তুর পাল। আকাশ বাতাস এক করে সে চিৎকার করে যাচ্ছে, কিন্তু তার চিৎকার সর্বত্র প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে আসছে। অথচ শুনশান নীরবতার মাঝে জনমানবহীন এই জঙ্গলে তাকে বাঁচানোর মতো কেউই নেই। হঠাৎ করে কোনো বৃহৎ গাছের শক্ত গোড়ালির সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় তরুণীটি। ব্যথায় আর্তনাদ করে উঠে সে। অসহায় মুখে সে সাহায্যের আশায় চারিদিকে তাকাতে থাকে, খুঁজতে থাকে কাঙ্ক্ষিত কোনো একজন মানুষকে। কিন্তু তাকে দেখতে না পেয়ে তার বুক ব্যথায় বিদীর্ণ হয়। হিংস্র জন্তুরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। সেগুলো তার উপর ঝাঁপিয়ে পড়তে নিবে, ঠিক তখনই সে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নিজের মৃত্যুকে মেনে নিয়ে সে অসহায় সৈনিকের ন্যায় মাটি খামছে ধরে পড়ে থাকে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তার উপর কোনো আঘাত এসে হানল না, তখন সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। দেখতে পেল তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে কাঙ্ক্ষিত সেই মানবটি। মুখে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল তরুণীটির। যুবকটি নিজে ক্ষত বিক্ষত হয়ে সে হিংস্র জন্তুগুলোর মোকাবিলা করতে লাগলো। তরুণী আতঙ্কিত হয়ে সেদিকে অপলক তাকিয়ে রইল। অসীম সাহসিকতার সাথে সবগুলো জন্তুকে হারিয়ে দিয়ে যুবকটি আহত হয়ে তরুণীটির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তরুণীটি পরম মমতায় তার শরীরের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলো। তার ডাগর ডাগর চোখ জোড়া অশ্রুকণায় চিকচিক করছে। কেন আমার জন্য নিজেকে এরকম ভাবে আহত কেন করলেন আপনি? তরুণীর আকুল কণ্ঠে বলা কথাটা শুনে যুবক চোখ মেলে তাকালো। তার দিকে চোখ ফিরিয়ে তাকিয়ে অতিশয় শান্ত কণ্ঠে সে বলল, এটাই তো আমার প্রাপ্য। তোমাকে যতটা আঘাত দিয়েছে নিজেকে ঠিক ততটা আঘাত দিতে চাই আমি। এভাবে কি আপনি নিজের করা আগের অন্যায়গুলো থেকে ক্ষমা পেয়ে যাবেন? জেনে বুঝে তো আর করিনি। আপনি ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? আপনার ভালোবাসা এত কঠিন কেন? এমন ভালোবাসা এমনই, কঠোরতার রুক্ষতায় মরানো। আমার ভালোবাসার প্রকাশের ধরন সবার থেকে আলাদা, কিন্তু এর ভেতরে যে একটা কোমল মোলায়েম মন আছে সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, ঘৃণা করি আমি আপনাকে, ভালোবাসতে চাইও না আমি আপনাকে। যুবকটি বিদ্রুপাত্মক হেসে বলল, সত্যি কি তুমি মন থেকে এই কথাগুলো বলছো, নাকি নিজেকে বুঝ দেওয়ার জন্য বলছো? জানি না। তোমার অতীত মনে পড়লেও কি কখনো আমায় ভালোবাসবে না? জানি না, আমি কিচ্ছু জানি না। না জানলে যে আমার চিরতরে হারিয়ে ফেলবে।
তরুণীটি অজান্তে ভীষণ ভয় পেয়ে গিয়ে যুবকটির দুবাহু খামচে ধরল। হারানোর অজানা এক ভয় ঘিরে ধরল তাকে। না, কোথাও যাবেন না আপনি। তরুণীটির কথা যুবকটি শোনে না। মুহূর্তে ব্ল্যাক হোলের মতো অজানা একটি সুবিশাল কালো গর্ত এসে যুবকটিকে টেনে সেটার ভিতরে ঢুকিয়ে নিতে থাকে। তরুণীটি প্রাণপণে তাকে ধরে রাখতে চায়, কিন্তু পারে না। নির্মম সেই গর্ত যুবকটিকে টেনে নিয়ে যায় তার ভেতরে। তরুণীটি আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড এক চিৎকার দিয়ে ওঠে। এরিস! ধরফর করে ঘুম থেকে জেগে উঠে শ্বেতা। ঠান্ডার মাঝেও ঝরঝর করে ঘাম ঝরছে তার পুরো শরীর থেকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দ্রুত বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করলো সে। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে তাকাতে নিজেকে একটা অচেনা জায়গায় আবিষ্কার করলো সে। মুহূর্তে কপালে ভাঁজ পড়ল তার। ঠিক সেই সময় দরজার সামনে সায়ানকে আবিষ্কার করলো সে। তখনই সব ঘটনা পরিষ্কার হয়ে গেল তার নিকট। গত 2 দিন হয়েছে তারা সাউথ কোরিয়ার বুসান শহরে অবস্থান করছে। ইটালিতে থাকলে এতক্ষণে এরিসের হাতে ধরা পড়ে যেত তারা। যদিও এখানে কতক্ষণ নিরাপদে থাকা যাবে সেটাও তারা জানে না। খুব শীঘ্রই বাংলাদেশে যাওয়ার প্ল্যান করছে ইহান এবং তার পুরো পরিবারের সদস্যরা। নাহিয়ান আহরার খান সে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরিসের অনুপস্থিতিতে তার কিছু গার্ডদের বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়েছিলেন। গার্ডরা সে তাকে অজ্ঞান করে প্যালেসের বাহিরে নিয়ে গিয়ে একটা গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। কিন্তু কয়েক ঘন্টা আগে থেকে সেখানে ইহান এবং সায়ানের কথা মতো সে তাকে উদ্ধার করার জন্য পুলিশ ফোর্স তাদের অজান্তে ওত পেতে বসে থাকে। সে তাকে যখন গাড়িতে করে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইহান, সায়ান এবং পুলিশ ফোর্স তাদের পিছু নেয়। বেশ কিছুক্ষণ তাদেরকে ধাওয়া করার পর হঠাৎ করে গার্ডরা বুঝতে পারে পুলিশ তাদেরকে ফলো করছে। সেজন্য তারা দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে থাকে। পুলিশরাও সেটা বুঝে একইভাবে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। অনেকক্ষণ যাবৎ এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার পর অবশেষে পুলিশরা গার্ডদের পাকড়াও করে সে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। সে তাকে ইহানদের কাছে তুলে দিয়ে গার্ডদের থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু মাফিয়া টেরিটরির রুলস অনুযায়ী কেউ বাহিরের দুনিয়ায় কোনোভাবে ধরা পড়ে গেলে তাকে আত্মহত্যা করতে হবে। নিজ গ্যাংয়ের খবর বাইরের মানুষের কাছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে পাচার করলে সেটাকে বিশ্বাসঘাতকতা হিসেবে ধরা হয়। তাই সেই গার্ডসদের কেউ নিজেদের সাথে থাকা সিক্রেট পিস্তল দিয়ে কেউ বা আংটি গলায় ঢুকে আত্মহত্যা করে নেয়। সে তা জ্ঞান ফেরার পর সে নিজেকে নতুন দেশে নতুন জায়গায় আবিষ্কার করে। প্রচণ্ড ক্লান্ত এবং নিস্তেজ থাকায় কোনো কিছু নিয়ে জানার আগ্রহ তার ছিল না। তাই কেউ আর তাকে কিছু জানায়ও নি। বরং সে তার নিজ পরিবারকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার পরিবারও সে তাকে পেয়ে প্রচণ্ড আনন্দিত হয়ে পড়ে। কিন্তু মনের কোথাও একটা শূন্যতা বিরাজ করতে থাকে সে তার। তবে সেটা কী কারণে সে জানে না। এদিকে সে তার মুখে এরিসের নাম শুনে বেশ অবাক হয়ে যায় সায়ান। মনে মনে বেশ রেগে গেলেও বাহিরে সেটা প্রকাশ করে না। হাসি মুখে সে তার কাছে এসে বসে। তারপর নরম গলায় জিজ্ঞেস করলো, এখন কেমন আছো তানভি? কোনো দুঃস্বপ্ন দেখেছিলে? শ্বেতা সায়ানের কথার কোনো উত্তর দেয় না। সে ভাবতে থাকে অন্য কথা। স্বপ্নে সে নিজের সাথে এরিসকেই দেখেছিল। এরিসের ছোট্ট পার্সোনাল একটা ডায়েরি সে না বলে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, যেটা সম্পর্কে কেউ জানতে পারেনি।
এবং সেটা এখনও তার কাছে রয়েছে। স্বপ্নে এরিসের বলা কথাগুলো মূলত তার ডায়েরির কিছু লাইনেরই কথা, আর বাকিগুলো স্বপ্নে এরিসের নিজের বলা। সেটা কথাগুলো তার নিজের মনের অব্যক্ত অনুভূতির কথা, কিন্তু একটা স্বপ্নও যে এতটা জীবন্ত হয় সে তার জানা ছিল না। মনে হচ্ছিল সত্যি সত্যি তার আর এরিসের সামনাসামনি কথোপকথন চলছিল। কি হয়েছে তানভি, কোথায় হারিয়ে গেছলে? সায়ানের কথায় সম্বিত ফিরে পায় শ্বেতা। দ্রুত তার দিকে ফিরে সে উত্তর দেয়। সায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। বলছিলাম তুমি কেমন আছো? কোনো দুঃস্বপ্ন দেখছিলে নাকি? না না তো। তাহলে ওভাবে চিৎকার করে উঠিয়েছো কেন? এমনি। এমনই তো আর বললে হবে না। অবশ্যই ওই এরিস তোমার কাছে একটা দুঃস্বপ্নের নাম। তাকে দুঃস্বপ্ন হিসাবে দেখে ভয় পেয়ে গেলে আমি মোটেও অবাক হব না। শ্বেতা সায়ানের পানে নির্নিমেষ তাকিয়ে রইল। সায়ান কিছুক্ষণ হাঁসফাঁস করে বলে উঠল, তোমার একটা কথা ভাববো তানভি। বলো। সায়ান আচমকা শ্বেতার হাত ধরে ফেলে। শ্বেতা বেশ চমকে ওঠে, সেদিকে তাকায়, তারপর হাত ছাড়াতে চেষ্টা করতে করতে বলল, প্লিজ তানভি, আমাকে আর একটা সুযোগ দাও। আমি আবারও নতুনভাবে আমার করে নিতে চাই। তোমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা তো অন্যায়ভাবে। আমি সেই বিয়ে মানি না। শুধু আমি কেন, তুমি সহ আমাদের পরিবারের কেউ মানে না। তাহলে ওই মূল্যহীন বিয়ে ধরে দেখে কী লাভ? আমাদের তো এক সময় বিয়ে হওয়ার কথা ছিল। চলো না, আমরা আবারও বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করি। তারপর আমরা অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে ওই এরিস আর আমাদের নাগাল খুঁজে পাবে না। শ্বেতা এক দৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়েছিল। তার কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা কি করছো সায়ান ভাইয়া? হাত ছাড়ো আমার। তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয় সায়ান ভাইয়া। তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। আমি চাই না আমার নিজের সাথে জড়িয়ে নিয়ে তুমি নিজের জীবনটা ধ্বংস করে দাও। আর তাছাড়া যেভাবেই হোক এর সাথে আমার বিয়েটা হয়ে গিয়েছে, আর স্বামী স্ত্রীর ডিভোর্স কিংবা তালাক ব্যতীত পুনরায় বিয়ে করা হারাম। আর আমি হারাম কাজটা কিছুতেই করতে পারবো না। সায়ান শ্বেতার দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু ওই বিয়েটা ভাঙবে কি করে তুমি? তোমার কি মনে হয় এরিস তোমাকে নিয়ে থেকে কখনো ছাড়বে? তাছাড়া তুমি বিয়েটা ধরে রাখতে চাইছো? ভালোবাসতো তুমি এরিসকে? সায়ানের প্রশ্নে থমকে গেল শ্বেতা। সে কি এরিসকে ভালোবাসে? এই একটা প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। তবুও সে দ্রুত গতিতে মাথা নাড়িয়ে অস্পষ্ট কণ্ঠে জবাব দিল, না, বাসি না, ভালোবাসি না আমি তাকে, শুধু ঘৃণা করি আমি। যদি হঠাৎ করে সে কখনো তোমার সামনে চলে আসে, পারবে কে তাকে দূরে ঠেলে দিতে? শ্বেতা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ পারবো। তারপর হঠাৎ কি মনে করে শ্বেতা সায়ানকে আকুল হয়ে প্রশ্ন করে, আমার অতীত কিছুতেই মনে পড়ছে না সায়ান ভাই। আমি জানি না কখনো মনে পড়বে কিনা। আমার অতীতের সাথে কি এরিসের কোনো সম্পর্ক আছে কিনা সায়ান ভাইয়া? থাকলে খুলে বলো আমায় প্লিজ। সায়ান চোখ মুখ শক্ত করে জবাব দিল, না, অতীতে তোমার কোনো সম্পর্ক ছিল না এরিসের সাথে, না বর্তমান কিংবা ভবিষ্যতে থাকবেই। এরিসের চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজেকে এবং আমাদেরকে নিয়ে ভাবো। আগামীকাল আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, নিজেকে সেজন্য তৈরি করে রাখো। কথাটা বলে সায়ান চলে যেতে নিলেই হঠাৎ করে শ্বেতার মাথাটা ঘুরে ওঠে। সায়ান দ্রুত শ্বেতার কাছে গিয়ে তাকে ধরতে নিলেই সে তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত ওয়াশরুমের উদ্দেশ্যে দৌড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বেসিনে নিয়ে গিয়ে গল গল করে বমি করতে থাকে। সায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে সবটা দেখে। বমি করা শেষ হলে সে তার ট্যাপ ছেড়ে পানি দিয়ে চোখ মুখ ভালো করে পরিষ্কার করে নেয়। তারপর ক্লান্ত চোখে তাকিয়ে থাকে সায়ানের দিকে।
সায়ান শ্বেতার দিকে এগিয়ে গিয়ে তাকে ধরতে নিলে শ্বেতা দূরে সরে যায়। এতে সায়ান আহত হলো, মুখে সেটা প্রকাশ করলো না। তোমার শরীর ভালো না তানভি? এখনো অনেক দুর্বল তুমি। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। শ্বেতা ধীর পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপর চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে জবাব দেয়, তার কোনো প্রয়োজন হবে না সায়ান ভাইয়া। আমি ভীষণ টায়ার্ড, আমায় একটু ঘুমোতে দাও।